দিয়েছে, পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে, একবার কাশ্মীরে ঢুকেছিল, বালাকোট আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি। এদেরকেও বেশি সময় লাগবে না আমাদের দেখিয়ে দিতে, আমরা সময় মতো ঠিক দেখিয়ে দেবো। সবাই বলছে কোনো খুব ছোটোখাটো বিষয় বাংলাদেশের ব্যাপারটা, কিন্তু যেটা হচ্ছে দাদা, আমার একটা জিনিস আমি বুঝতে পারছি না। এই ধরুন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হচ্ছে, কিন্তু ওখানে হিন্দুদের মারা হচ্ছে কেন? ও তো নিজেদের দেশের ব্যাপার, তো ব্যাপারটা কি? দেখুন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, দুবার স্বাধীন হয়েছে তো বাংলাদেশ এখনো পর্যন্ত। তো প্রথমবারও স্বাধীন হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ওরা স্বাধীনতা লাভ করেছিল। আর দ্বিতীয়বার যেটা স্বাধীনতা লাভ করেছিল সেটা কিন্তু ভাষা তত্ত্বের ভিত্তিতে। তো এই যে ভাষা তত্ত্ব, সেই ভাষাটাকে দেখুন, আজকে ওরা বাংলা ভাষাটাকেই ভুলতে চাইছে, তারা আরবি নিয়ে আসতে চাইছে। আমরাও বাংলায় কথা বলি, এপার বাংলার লোক। আজকে গঙ্গার পাড়ে বসে আছি, একটা বিখ্যাত গান আছে আপনি জানেন, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই চোখে দুই জলের ধারা গঙ্গা যমুনা। ওদের ওখানে যমুনাও বলা হয় পদ্মাকে কোথাও কোথাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ভবের ঘরে চুরি করে ফেলেছে, পুরো ডাকাতি হয়ে গেছে, ওদের সাংস্কৃতিক অবস্থানটা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে তারা তাদের নিজের মাতৃভাষাকে ত্যাগ করে আরবিতে যেতে চাইছে, যে পদ্ধতিতে যেতে চাইছে, ওরা জেহাদি। ওরা অ্যাকচুয়াল বাঙালি হতে পারে না, বাংলাদেশি হতে পারে না। বাংলাদেশ চিরকাল ভারতবর্ষের সঙ্গে ছিল, আগামী দিনও থাকবে, কারণ বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারতবর্ষের অবস্থান। আর ভারতবর্ষের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে ওরা তো বলছে সেভেন সিস্টার নিয়ে নেবো, এ নিয়ে নেবো, ও নিয়ে নেবো, সব নিয়ে নেবো। অনেক সময় বাড়ির ছোট ছেলেরা না বাবার গোঁপটা ধরে টেনে বলে যে এটা আমি নিয়ে নেব। নিতে পারে কি? তার বয়স হয় যখন, তার নিজের গোঁপ জন্মালে তখন সেটা তার গোঁপ জন্মায়, বাবার গোঁপ কোনোদিন নিতে পারে না। বাংলাদেশের গোপ হবে কোনোদিনও? এখন বয়স হয়নি তার, কোনোদিনও বয়স হবে গোপ? এ তো আমার তো মনে হয় বোধহয় পুরুষ মানুষ হয়ে জন্মায়নি ওরা। ওরা বোধহয় মাঝবর্তী কন্যাও ঠিক হতে পারেনি, বোধহয় মাঝবর্তী কোনো জায়গায় আটকে গেছে, যে কারণে ওরা নিজেদের সংস্কৃতিটাকে ভুলে গেছে, নিজেদের মাতৃভাষাকে যে অপমান করে, নিজের মাকে যে অপমান করে, তাদের কোনো অস্তিত্ব আছে নাকি? আমার তো মনে হয় বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকবে না আগামী দিন। বাংলাদেশের সমস্ত কিছু ওই 71-এ বাংলা ভাষার ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সৃষ্টি, সেটা তারা আজকে ভুলতে চাইছে, তারা আরবি নিয়ে আসতে চাইছে। কোথায় যাবে তারা? নিজের মাকে যারা অপমান করে তারা কখনো থাকতে পারে নাকি? কোন পৃথিবীর কোন জাতি কোনোদিন থাকতে পারেনি। ওদের যে উপদেষ্টা হচ্ছে, সে নোবেল পেয়েছেন শান্তির জন্য, ওখানে অশান্তি হচ্ছে এখন। তিনি নিজে তো অশান্তির কারণ। তিনি শান্তির জন্য নোবেল জেতা হয়ে গেছে, তাই তিনি অশান্তি করে দেখাচ্ছেন কিভাবে অশান্তি করা যায়। এবার অশান্তির নোবেলটা উনি নিতে চাইছেন। অশান্তির নোবেল নিতে চাইছে? আরে দাদা, এটা কি লাগিয়েছেন? বাড়ি থেকে বেরোচ্ছি, পুজো আর্চা করে বেরোবো না, বাঙালি হিন্দু লোক, ওই জন্য বেরোচ্ছি। বলুন কি বলছেন? তো ওখানে তো হিন্দুদের খুব অসুবিধা হচ্ছে, পুজো আর্চা করে আপনি বেরোচ্ছেন। যদি বাংলাদেশে থাকতেন এসব টিকা লাগাতে পারতেন। ও তো বাংলার একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলোয়। বাংলাদেশের ওইরকম অবস্থা, সুখে থাকতে ভূতে কিলোচ্ছে। এখন আমরা তো বাংলাদেশ তৈরি করেছি না, ভারতবর্ষ বাংলাদেশ তৈরি করেছে। এখন পড়শি হিসেবে, বড় ভাই হিসেবে আমরা বাংলাদেশকে সময় দিচ্ছি নিজেদের শুধরানো ভাই। ওরা তো বলছে ভারতের দাদাগিরি মানবো না। ভারতের দাদাগিরি নয়, ভারত তো দাদাগিরি করেনি ওদের উপরে। ভারত ওদের মানুষ করতে চাইছে, ভদ্রলোকের মতো থাকো, মানুষ থাকো। কিছু কুলাঙ্গার তোমার দেশে ঢুকে পড়েছে, এই কুলাঙ্গার গুলোকে বাদ দিয়ে দাও। আর হিন্দুর উপর নির্যাতন করার যে ফল হবে, সেটা বাংলাদেশকে বারবার বোঝাতে চাইছে নরেন্দ্র মোদী চিরকালই সহনশীল মানুষ। যতক্ষণ পর্যন্ত সহ্য করা সম্ভব সহ্য করা হবে, নইলে সার্জিক্যাল স্টাইল কি স্টাইল হবে, ওপর থেকে হবে না কোথা থেকে হবে, সেটা বাংলাদেশের জন্য আমরাও জানি না। কাজে বাংলাদেশকে বারবার সাবধান করে দেওয়া হচ্ছে, রাস্তায় নেমে নিবেদন করা হচ্ছে, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে তোমাদের মাথায় যে ভূত চেপেছে ভারতবর্ষকে জব্দ করবে, এটা ছেড়ে দাও। ভারতবর্ষ তোমাদেরই প্রোডাকশন করেছে, তৈরি, তোমরা ভারতবর্ষের হাত দিয়ে বেঁচে থাকলেও ভারতবর্ষের দয়াতেই বাঁচবে। ভারতবর্ষের খাবার দাবার, মেডিসিন, ট্রিটমেন্ট ভারতবর্ষের দয়াতেই বাঁচবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের নিয়তি খুব খারাপ। এটা বারবার আমরা অ্যাজ এ সিনিয়র বড় ভাই হিসেবে, পড়শি হিসেবে বাংলাদেশকে বোঝাবার চেষ্টা করছি।
বাংলাদেশ যদি বোঝে ভালো। না, ওদের উপদেষ্টারা বলছে না আমরা আর নতজানু থাকবো না, আমরা এবার লড়াই করবো, ভারতকে দেখিয়ে দেবো। কি বলছে তো দেখিয়ে দিতে পারবে? দেখুন, আমি তো সকালে মর্নিং ওয়াক করতে এসে বসে আছি গঙ্গার পাড়ে, দূরবীন নিয়ে বসে আছি কখন ওনাদের দেখতে পাবো। বড় বড় কথা তো সবাই বলতে পারে, কাজে কজন করে দেখাবে, এটার জন্যই আমি একজন ইন্ডিয়ান হয়ে ভারতবাসী হিসেবে আমি গর্বিত যে আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ, আর হিন্দুর জন্য আমি গর্বিত। আমি বসে দেখছি কখন ওনারা কলকাতা দখল করতে আসবেন, আমি তাই বসে পাহারা দিচ্ছি। আমি তো পাহাড়া দেবে বলছে। বাংলাদেশ বলছে না, হ্যাঁ, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। বাংলাদেশ বলছে না আমরা ভারতবর্ষের সাথে সম্পর্ক রাখবো। বাংলাদেশ কিছু লোককে এন্ট্রি দিয়ে ফেলেছে, একটা গোষ্ঠী বাংলাদেশে ঢুকে পড়েছে, সেটা খুব লিমিটেড গোষ্ঠী। এই গোষ্ঠীটাকে বাংলাদেশকে শেষ করতে হবে, আর যদি বাংলাদেশ শেষ না করতে হয় তাহলে ভারতবর্ষকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশকে ভারতবর্ষ কি দায়িত্ব নেবে নাকি অন্যরকম দায়িত্ব? হ্যাঁ? কথা হলো এই যে সরকারটা চলছে, এটা আদেও কি সরকার? এটা হলো অবৈধ সরকার। আর এরা ইতিহাস জানে না, পড়াশোনা করে না, ঠিক আছে? আজকে জামাতি মৌলবাদীদের সরকার চলছে, সরকার বলা ভুল, এটা অবৈধ একটা, যারা বাইরে থেকে এসে, ঠিক আছে, যারা জুলুম করে দখল করে বসে আছে। তো সেক্ষেত্রে আমি তার কথাই শুনবো। ভারত একটা এমন রাষ্ট্র যেখানে নো ফার্স্ট ওয়ার, ঠিক আছে? ভারত তারই কথা শুনবে, একটা ওখানে আগে সরকারটাকে বৈধ হতে হবে। এটা তো অবৈধ সরকার, কে কি বললো? সরকারটাই বৈধ নয় বলছে। আরে দাদা, আপনারা শুনে এখানে দাঁড়িয়ে আছেন, একটা বৈধ সরকার নেই বলছে, বলছে সরকারটাই অবৈধ। বাংলাদেশ তারা তো বিশাল তো দেখাচ্ছে। বাংলাদেশের কোনো নিজস্ব মর্যাদা আছে কিছু? বাংলাদেশকে তো যখন স্বাধীন হয়েছে তখন তো আমাদের ভারত সরকারই বাংলাদেশকে স্বাধীন করেছে। ওর নিজস্ব মানে কোনো কিছু আছে? ও তো সমস্ত সবকিছু, ওর না উৎপাদন ক্ষমতা আছে, না ওর শিল্প ক্ষমতা আছে, যা আছে বাংলাদেশের সব তো আমাদের কাছ থেকেই নিয়ে যাচ্ছে। আর আজকে একটা বড় গাছকে সাপোর্ট করে একটা ছোট লতা গাছ জন্মায়, তো সেরকমই বাংলাদেশ ভারতের সাপোর্টে জন্মাচ্ছে আর ভারতের সাপোর্টে খাচ্ছে। কিন্তু ওই যে লতা গাছ, সে ওই বড় গাছকেও ধ্বংস করতে পারে, আর সেটাই ক্ষমতা দেখাচ্ছে আজকে বাংলাদেশ। আজকে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে এই বড় ছোট গাছের জন্য। কারণ ভারতবর্ষের অধিক পোষণ মাত্রা যেখান থেকে পাচ্ছে, ভারতবর্ষের কিছু আঞ্চলিক যে দলগুলি আছে যেগুলো ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে শাসিত করছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, তারা এরকম ধরনের ভারতবর্ষকে খতম করার জন্য বাংলাদেশের এই মৌলবাদীদের জিহাদকে প্রশ্রয় দিচ্ছে। এবং আমাদের এখানে যেরকম ভাবে বাংলাদেশি ঘুষপেটি ঢুকে বসে আছে, তাদেরকে তারা প্রশ্রয় খুব রাগ আছে। বাংলাদেশ থেকে নাকি ঘুষপেটি ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে। গতকালও যেটা হয়েছে, দাদা আপনি আসুন না একবার, কি করছেন আপনি ওখানে দাঁড়িয়ে? ও সারাদিন ব্যায়াম করলে হবে? গতকালও বাংলাদেশ থেকে কিছু লোক এখানে চলে এসছে, হিন্দুদের উপর বিপুল অত্যাচার হচ্ছে, ভয়ে পালিয়ে আসছে। আমরা রিপাবলিক বাংলায় সে খবর গেছে। হিন্দুরা কি খালি পালিয়ে আসবে? স্যার দাদা, আমার একটা কথা, হিন্দুরা এখন ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে। সিরিয়া অ্যাটাক হচ্ছে, প্যালেস্তানি অ্যাটাক হচ্ছে, এখানে পুরো পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হিন্দুরা এখন ঘুমোচ্ছে। আমার এটাই আপনাদিকে বলার আছে কি, যারা হিন্দুরা আছে একবার উঠুন, আপনি প্রোটেস্ট করুন। হিন্দু জাগ্রত হতে বলছে, হিন্দুদের প্রোটেস্ট করতে বলছে, কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসবে। আপনিও তো পালিয়ে এসছেন, আপনার তো দেখেই মনে হচ্ছে বাইরের, বাংলাদেশ থেকে এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল, মানে আমার বাবার বংশ ছিল যশোরের মাগুরার জমিদারি আমাদের, এই লোহাগড়া, লক্ষ্মী বাসা, কালীবাড়ি বাসা, এগুলো আমাদের। আর দাদু, আমার মায়ের বাবার বাড়ি ছিল নোয়াখালী। সেই যে নোয়াখালী, সেই নোয়াখালীর দাঙ্গাটা আমার মায়ের বাবা। আমি একটা জিনিস দেখেছি বাংলাদেশের লোকদের, যারা বাংলাদেশ থেকে আসছেন, এখানে এসে পালিয়ে এসছেন ওখান থেকে। আমাদের গোলা ধান ছিল, সবুজ জমি ছিল, ওখানকার লোকাল যদি পর্চা তোলেন এখনো সেগুলো পাবেন। তাহলে পালিয়ে এলেন কেন? পালিয়ে আমরা আসিনি, আমরা পালিয়ে একদমই আসেনি। আমাদের যেটা এখনো তো পালিয়ে আসছে। আমরা পালিয়ে আসিনি, পালিয়ে আসতে বাধ্য করেছিল একদল লোক, রুটি ছেনাছিরির মতো ভারতবর্ষটাকে জওহরলাল অ্যান্ড কোম্পানি এরা ভেঙে দিয়েছিল। তার জন্য বাঙালি নিজের বাসস্থাচ্যুত হয়েছিল, তার সঙ্গে বাঙালির পালিয়ে আসার কোনো সম্পর্ক নেই। না, আমি একটা কথা বলুন, শুনুন, আমি অনেক শুনে নিয়েছি। বাংলাদেশের লোকেরা বলে সবকিছু ছিল, যদি সবকিছুই হয় তাহলে গোটা বাংলাদেশটাই তো আপনাদের পালিয়ে আসা লোকেদের হাতে। অবশ্যই তো বললাম তো আপনাকে যে পরের ধনে পোদ্দারি ওরা করছে, এখনো করে চলেছে। সেই বাংলাদেশের দখল আবার আমাদেরকে নিতে হবে। যেভাবে বিভিন্ন দেশে, যেমন রাশিয়া ইউক্রেনের দখল নিচ্ছে, তেমনি ভারতবর্ষের ভেঙে যাওয়া অংশটার দখল আবার ভারতবর্ষকে নিতে হবে। সেই বাংলাদেশ আমাদের করতে হবে। মানে আপনারা যদি দাবি করেন
বাংলাদেশের সমস্ত সম্পদ, এটা বাংলাদেশে যারা হিন্দুদের মাস তার সাথে কি থাকবে? কিছুই থাকবে না, ওদেরকে নাফ নদীর জলে ফেলে দেবো, মেরে পিটিয়ে নাফ নদীর জলে ফেলে দেবো, ওদের কিচ্ছু রাখবো না। রোহিঙ্গা আইন কোম্পানি, জিহাদিদের আবার কোনো সভ্য দেশে জায়গা হয় নাকি? জিহাদিদেরকে নাফ নদীর জলে ফেলে দেবো, নাহলে পদ্মার জলে আবার ফেলে দেবো। এদেরকে জিহাদিদের এবং যারা রোহিঙ্গা এদেরকে কখনো কোনো সভ্য দেশে স্থান দেওয়া যায় না। বাংলাদেশে সবাই রোহিঙ্গা নাকি? আরে সবাই রোহিঙ্গা না হোক, সবাই তো জিহাদি। ওরা তো কথায় কথায় ভারত যদি ডিম পাঠানো বন্ধ করে, একটা ডিমের দাম ওখানে 70 টাকা হয়ে যায়। আর তাদের যদি বলে যে আমরা ভারতবর্ষকে চিনি না, তাদের চেয়ে যে দেশ ভারতবর্ষকে স্বাধীন করলো, প্রায় 80,000 বোধহয় আমাদের সৈন্য বোধহয় এবং সাধারণ মানুষ মিলিয়ে বোধহয় 80,000-এরও বেশি মানুষ মারা গেছে। তা সেক্ষেত্রে তারা যদি ভারতবর্ষের অস্তিত্বটাকে অস্বীকার করে, তা তাদেরকে তো আমাদের কোনো দয়া মায়ার কোনো জায়গা নেই। আমাদের আর বলছে কোনো দয়া মায়ার জায়গা নেই, অনেক হয়েছে, আর কোনো দয়া মায়ার জায়গা নেই। বলছে আমরা যারা পশ্চিমবঙ্গে চলে এসেছি বাংলাদেশ থেকে, তারাই যদি দাবি তুলি যে আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক, ন্যায্য দাবি বলছে, ওদের রিজভি সাহেব বলছে না ন্যায্য দাবি সিরাজদুল্লাহকে নিয়ে, তো এরাও বলছে ন্যায্য দাবি তুলবো। তাহলে বাংলাদেশে আর যারা জেহাদ করছে তার সাথে কিছু থাকবে না। এই হাওয়া কেমন চূড়ান্ত গরম হলো আজকে, চূড়ান্ত গরম আলোচনা। আমরা হাওয়া কেমনে মানুষের মন জানতে আবার বিভিন্ন জায়গায় যাব। আজ হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল অন্য জায়গায় আমি শুভ্রাংশু যাব হাওয়া কেমন জানতে, মানুষের মন জানতে, মানুষের কণ্ঠস্বর জানতে, আর আপনাদের শোনাতে হাওয়া কেমন আজকে এই পর্যন্ত।